আবারও বলি খুশির সংবাদ, তবে খুশিটা আরো বড় আকারে হওয়ারও কিন্তু সুযোগ আছে। আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আপনার হাতে অনেক আছে, আপনি মোট পুরোটা খোলেন, এরকম চিপা দিয়ে ছাইরেন না। আপনার হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে, আপনি সেই ক্ষমতার ব্যবহার করেন। তারপরও আলহামদুলিল্লাহ মোটটা এরকম বন্ধ ছিল, একটু ছাড়ছেন, দেখেন কত কিছু পরিবর্তন হওয়া শুরু হচ্ছে। এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক শক্ত হয়ে গিয়েছেন। এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত। জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না, এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে। ডাকসু জাকসুর পর ডক্টর ইউনূসের অকল্পনীয় সিদ্ধান্ত ফাইনাল। বিএনপিকে অগ্রাহ্য করেই জনগণের চূড়ান্ত বিজয় হতে যাচ্ছে। কি চূড়ান্ত বিজয়? বিজয়ের পর বিজয়, ভূমিধস থেকে পাহাড় ধস বিজয়। জামাত ইসলামকে ক্রমান্বয়ে ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি, কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে। কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো। ভারতে শেখ হাসিনা নিরাপদ নয়, ভারত সরকার শেখ হাসিনাকে মেরে দিতে পারে। সত্যিই কি তাই? সত্যিই কি ভারত প্রধানমন্ত্রীর মানে সাবেক প্রধানমন্ত্রীর প্রাণনাশের ব্যাপার ঘটাতে পারে? সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে। বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে, তারেক রহমানের সাথে দেখা পায় নাই। ওখানকার লোকজনরা বলছে $25,000 লাগবে। ইলিয়াস হোসেন বলছে না ওর মেশিন নষ্ট, ওর আসলে মেশিন নষ্ট না, ওর মাথা নষ্ট। একটু ভাব, কি বলস কি না বলস একটু বুঝে শুনে বলিস। রনি, তোর তো আসলে মান সম্মান কিছুই নাই, কথায় বার্তায় মিথ্যা কথা বলস, কথায় কথায় মিথ্যা অপপ্রচার করস। এই দেশটা যদি দুর্নীতিমুক্ত ব্যক্তিরা 5টি বছর চালাতে পারে তবে এই দেশটি সোনার দেশে পরিণত হবে, এমনই মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এখন এই মন্তব্যটির সাথে আপনি একমত কিনা? এই দেশে যদি ভালো মানুষরা রাজত্ব করতে পারে, অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা নেই, যাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির কোনো খবর নেই, তাদের মতো স্বচ্ছ ব্যক্তিরা যদি এই দেশে 5টি বছর রাজত্ব করতে পারে, তবে এই দেশ থেকে আসলে দুর্নীতি মূলোৎপাটন করা সম্ভব হবে। দর্শক, এই বিষয়ে আপনার মতামতটি কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরই সাথে সাথে আরেকজন বিশ্লেষক দাবি করেছেন জামাতকে আসলে ক্ষমতার দিকে ধাবিত করছে বিএনপি। প্রিয় দর্শক, কেন তিনি এই কথা বললেন? বিএনপি কেন জামাতকে ক্ষমতা বসাতে চাইবে? দর্শক, এই সমস্ত বিষয় নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন যেগুলো আপনারা সামনে দেখতে চলেছেন। দর্শক, এরই সাথে সাথে আপনারা কিছু চাঞ্চল্যকর তথ্য জানবেন ডক্টর ইউনূসকে নিয়ে। বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন এই সিদ্ধান্ত নিলেন? প্রিয় দর্শক, তিনি কি গোপন কোনো ইঙ্গিত পেয়েছেন যে ইঙ্গিতটির কারণে এই সিদ্ধান্ত নিতে চলেছেন? সেটিও আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিওর শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডাকসু আর জাকসু শুধু নির্বাচন হয়নি, এখানে শুধু শিবির বিজয়ী হয়ে থেমে গিয়েছে বিষয়টা এমন নয়। এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক শক্ত হয়ে গিয়েছেন। এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ফ্যাক্টর বিএনপি নয়, বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত। জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না, এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে। এমন একটি গোল টেবিল বৈঠকে বসেছেন আজকে প্রফেসর আলী রিয়াজ। সময়কাল পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি। প্রথমেই হেডলাইনটা বলছি, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে সরকার শক্ত হতে হবে। প্রথমেই কথাটা বলেছে সরকার শক্ত হতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে 3টি পথ রয়েছে বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উনি 3টা পথের কথা বলেছেন। প্রথম কথাটা উনি বলেছেন রাজনৈতিক সমঝোতা, একটি দলের সাথে আরেকটি দল সমঝোতা হয়ে কোনটা ভালো কোনটা মন্দ সিদ্ধান্ত নিলে সরকারের আর কোনো আপত্তি থাকবে না। দ্বিতীয় পথ হলো সরকার দৃঢ় অবস্থান নিবে। সরকার শক্ত মাজা শক্ত করে ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান নিবে, সংবিধান ছুঁড়ে ফেলে সংস্কার করে শহীদদের ভাবনাকে লালন করে আগামী সংসদ নির্বাচন হওয়া। এখন সরকার শক্ত হবে কথাটা এই প্রথম প্রফেসর আলী রিয়াজ স্যারের মুখ থেকে আজকে আসছে। তাহলে ডাকসু নির্বাচনে সাদিক কায়ুম, ফরহাদ হোসেন, মহিউদ্দিনরা শুধু পাশ করেন নাই, আগামী সংসদ নির্বাচনের আগে
অবৈধ সংবিধান বাতিলের বিষয়েও এটা ভূমিকা রাখছে। অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র থেকে যেই জিতু পাশ করেছে সে কিন্তু জুলাইয়ের সম্মুখ সারির এক যোদ্ধা। আগে সে ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ যখন অন্যায় অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে, আমাদের সন্তানদেরকে হত্যা শুরু করে দিয়েছে, সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে জুলাই যোদ্ধাদের সাথে অংশগ্রহণ করে সম্পূর্ণ জুলাই যোদ্ধার একজন ফাইটার হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেতৃত্ব দিয়েছিলেন। এই বিষয়গুলা সে ভিবি না হলে আমি নিজেও জানতাম না যে তার এত গৌরবময় অবস্থান ছিল গত বছর জুলাই মাসে। তাই স্বতন্ত্র থেকে বিপি হয়েছে, এখানে বিএনপিও পায় নাই, শিবিরও পায় নাই, অন্য কোনো দলও পায় নাই। এই একটি আসন, উজ্জ্বল আসন, সেই উপরের আসনটা পেয়েছে একজন জুলাই যোদ্ধা। আমি সেলুট জানাই জিতুকে যে সে ছাত্রলীগ আগেই ছেড়ে দিয়েছে। হাসিনার থাকা অবস্থায় চ্যালেঞ্জের মুখে তার নিজের জীবনকে বাজি রেখে চ্যালেঞ্জ করে হাসিনার বিরুদ্ধে রাস্তায় সে যোদ্ধা হিসাবে সম্মুখ সারিতে ছিলেন এবং সে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, বিজয়ী হয়েছেন। তাই সে কিন্তু ছাড় দিবে না বিএনপিকে, ছাড় দিবে না অন্য কোনো দলকেও, কারণ সে জুলাই যোদ্ধা। আর ছাত্র শিবিরের যারা সেক্রেটারি জিএস, এজিএস, একজন ছেলে একজন মেয়ে, ওরাও তাদের একই সাথে নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আর ছাত্র শিবিরের যে ভিপি প্রার্থী যে ফেল করেছে সে কি বলেছে, জিতু জিতেছে, আমি জিতেছি, তাই আমার স্বপ্ন যা ছিল সবগুলা তার মাধ্যমে বাস্তবায়নের জন্য আমি তার সহযোগী হিসাবে সব সময় পাশে থাকব। এই ধরনের সুন্দর উক্তি ছাত্র শিবিরই করতে পারে। আগামীর বাংলাদেশ গড়ার জন্য পচা গান্দা সংবিধান ফেলে দিয়ে নতুন সংস্কার করে সংস্কারের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে সম্মান জানিয়ে আগামী সংসদ নির্বাচন করলে সবাই বেঁচে যাবে, নতুবা কেউ বাঁচবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস জেনে ফেলেছে তিনিও বাঁচবেন না। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস পুরাতন সংবিধানের মাধ্যমে এই নির্বাচন করবে না, 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 না। আমি 3 বার বললাম করবে না। তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলার সমান। শুনেন সে কি বলছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেলসন ম্যান্ডেলা হ্যামিনিয়লের ভাষিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে। শুনেছেন? যেই তারেক রহমান গত 16 বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান 5 মিনিট কথা বলেছে, এর কোনো ভিডিও বা ছবি আপনারা দেখেছেন? কিন্তু বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন। এর অর্থ কি জানেন? একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছেন। আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে। আপনার কি মনে হয় আন্দালিব রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে? ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে, টাকা ছাড়া লাইন পাইছে? আরে ভাই, জিয়াউর রহমানের নিজের আপন ভাই বা আত্মীয় স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই। ওখানকার লোকজনরা বলছে $25,000 লাগবে। বিশ্বটা এখন অনেক ছোট, ইন্টারনেটের যুগ, সামাজিক মিডিয়ার যুগ। ওই সামাজিক মিডিয়ার যুগে তারেক রহমান ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে, এটা পৃথিবীতে জানবে না কেউ, সবাই জেনে যাবে। আমি জানবো, আপনি জানবেন। যারা রাজনীতির নামে ভণ্ডামি করে, যারা রাজনীতির নামে দুর্নীতি করে, যারা রাজনীতির নামে দেশদ্রোহিতা করে, যারা দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করে, যারা দেশপ্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয়, দেশের সাথে বেইমানি করে। জিয়া রহমান বলেছিলেন, I'll make politics difficult for those political leaders. বরকতুল্লাহ ভুলুর মতো লোক, সায়েদ ইস্কান্দারের মতো লোক বলছে পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতে হইব। দেখেন না মুজিব কত জনপ্রিয়? তাইলে কি জিয়া রহমানের হিসাব কিতাব তাইলে তাদের কাছে ভুল ছিল? জিয়া রহমান বলছিল আই এম উইলিং টু মেক আলটিমেট স্যাক্রিফাইস, তারা বলছে না আমি স্যাক্রিফাইস করব না, আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই, লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চলে আসে আমার পকেটে, বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি? আজকে 8 দলের একটা বিরাট মিটিং আছে। কারা কারা 8 দল? ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, বাংলাদেশ নিজামী পার্টি, এরকম 5টা ইসলামিক দল, এনসিপি, এবি পার্টি, নূরের দল এবং জামাতে ইসলামী। এই 8 দল মিলে আজকে একটা মিটিং করবে। মিটিং করার পর তারা একটা যুগপৎ আন্দোলনে যাচ্ছে। আন্দোলনটা কিসের জন্য? 4টা দাবি দেয়া, ইলেকশনের ব্যাপারে 4টা দাবি দেয়া। এইবার খেলা জমে গেছে। অনেকেই বসে বলতেছেন, অনেক বুদ্ধিজীবীরা বলছেন ইউনূস সাহেব
চলে গেছে তারেক রহমানের সাথে মিল মোহব্বত করে তারেক রহমানের দলে চলে গেছে। এর জন্য এই 8 দল এখন খেপছে, এরা এখন ইউনূস সাহেবকে চাপে রাখবে। আমি ভাই এগুলো বিশ্বাস করি, এগুলো সব ইউনূস স্যারের খেলা। ইউনূস স্যারই বলে দেয় এমনি করো, আমি তোমরা এটা করলে আমি ওইটা করবো না। আমার বিশ্বাস ভাই, আমার বিশ্বাস ভুল হইতে পারে, কিন্তু বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা কিন্তু সবাই বলতেছেন ইউনূস স্যার এখন চাপে পড়ে গেছে। এই দলগুলা এখন ইউনূস স্যারের চাপে ফেলাই দিয়া ইলেকশনের জন্য সবকিছু আদায় করে নিবে। বিএনপির কি হবে? এখানে বিএনপি, ইউনূস সাহেব, এই দল তিনটাকে আপনারা গ্রুপলেট বানায়া ফেলায়েন না। আমি একটা কথা পরিষ্কার বুঝি, যতটুকু রাজনীতি শিখছি, যতটুকু রাজনীতি বুঝি, এইগুলো সব ইউনূস সাহেবের নলেজে আছে যে এরা আন্দোলন করবে, এগুলো সব প্ল্যানিং করা। আমার বিশ্বাস ভাই, মেবি আই এম রং, যারা আমার সাথে একমত তারা কমেন্ট করেন, যারা আমার সাথে দ্বিমত তারাও কমেন্ট করেন। আসল ঘটনা হয়েছে এই যে একটা ঐকমত্য কমিশনে বহুদিন যাবৎ এই আপনার এই অরেঞ্জ জুস আর আপনার কাজু বাদাম খাইয়া মিটিং করলো, দুপুরবেলায় লাক্সারি ভাত খাইলো, পোলাও খেলো, বিরিয়ানি খেলো, এই 7-8টা মাস কিচ্ছু হইল না, কোনো ঐকমত্যে আসলো না, কোনো রকম সমাধান হইল না। না জুলাই সনদ দিয়ে কোনো সমাধান হয়েছে, না পিয়ার পদ্ধতি দিয়ে কোনো সমাধান হয়েছে, কোনো কোনো সমাধানের পথ যখন এই দলগুলা খুঁজা পাইল না, এবং যখন দেখলো বিএনপি খালি নির্বাচনই করতেছে, তাহলে কি জুলাই সনদ পাশ করবে না? জুলাই সনদের বৈধতা দিবে না? দিচ্ছে না তো, বহুদিন যাবত বৈশা আছে এই দলগুলো, এই ছেলেগুলো। আপনারা হাজার বলছে জুলাই সনদ যদি আপনারা বৈধতা না দেন তাহলে শুধু এই ছেলেগুলো না, ইউনূস স্যার তো ফাইসা যাবেন। ইউনূস স্যার এটা বুঝে না? ইউনূস স্যার এখন বল মাঠে ছাইড়া দেওয়া, বহুদিন আগেই বলছি উনি খেলা দেখতেছেন, খেলেন, এখন খেলেন। এখন এই যে আজকে মিটিংটা হবে, এটার পর তারা যে আন্দোলনের ঘোষণা দিবে, সেই আন্দোলনকে কে মেটাবে, কে থামাবে? সরকার থামাবে না বিএনপি থামাবে? বিএনপি দেশের মধ্যে যাবে না। বিএনপির প্রধান এবং প্রথম উদ্দেশ্য হলো ইলেকশনে যাওয়া, ইলেকশন যাওয়া নিয়ে আসিলেন, কিন্তু হয়তো বা এখন আই এম নট শিওর অ্যাবাউট ইট, যে এই যে ধাক্কাগুলো খাইছে ডাকসু এবং জাকসুতে, হয়তো বা তাদের চিন্তা ভাবনা চেঞ্জ করতেছে বা কিছু একটা। অনেকে বলতেছে, সালাউদ্দিন সাহেব নাকি কোথায় বলছে যে বিএনপির এখন আর সেই এই মুহূর্তে নির্বাচনের চিন্তা ভাবনা নাই। আমি কোথাও দেখি নাই, কেউ যদি দেখে থাকেন একটু আমার লেখা জানায়, আমি বহুত খোঁজাখুঁজি করছি, এটা নিয়ে কালকেও একটা ভিডিওতে কথা বলছি। এখন এরা এই যে 8টা দল, বড় বড় দলই বলবো, এরপরে মানুষ বলে আরো নাকি 30টা দল আছে। ভাই এই দলগুলোর পরে বাংলাদেশের কোন দল আছে? বিএনপি ছাড়া কোন বড় দলটা আছে আমার বুঝাইবেন? ওই যে বাম দল, কয়টা ভোট আছে ওদের? নাই। এর যে বড় বড় দলগুলা, সবচেয়ে বড় দল হলো ইসলামী, জামাত ইসলামী, তারপরে হলো আপনার ইসলামী আন্দোলন, চরমনায় পীর সাহেবের যেটা, খেলাফত মজলিসকে যেমন তেমন, এনসিপি, এই যে একটা এত বড় সমষ্টিগত দল, এরা মিলা যখন আন্দোলনে নামবে, কিসের জন্য? টাকা দেবে। নাম্বার 1, জুলাই সনদের বৈধতা চাই বিফোর ইলেকশন, মানে এটার বৈধতা এখনই দিতে হবে। নাম্বার 2, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যদিও পিআর পদ্ধতি দিয়া এই 8 দলের মধ্যে একটু মতবিরোধ আছে, কেউ কেউ বলতেছে উচ্চ কক্ষে, আবার জামাত ইসলাম বলতেছে না উচ্চ কক্ষ নিম্ন কক্ষে। এদের মধ্যে একটা সমঝোতা হয়ে যাবে কালকের মিটিং এর পরেই। এর সাথে কিন্তু আরো 2-4টা ইসলামী দল আসতে আছে, সেটা ওয়েট করেন, কারণ আমাদের জেলার সবচেয়ে বড় একটা ইসলামী দল আছে যার সাপোর্টে এই নির্বাচনের চাকাও ঘুরতে পারে, খেলাফতে মজলিস। ওনারা কোনো কিছু এখনো বলে নাই, দেখা যাক ওনারা হয়তো কালকে মিটিং এ আসবেন, তারপর বোঝা যাবে। আমি এগুলো বাদ দিলাম, এই যারা আছে এরাই তো এনাফ। তারপরে হলো লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই লেভেল প্লেইং ফিল্ডটা কিসের জন্য বলা হইতেছে? কারণ আমরা জানি, অনেকেই বলেন যে সরকারে এখন যে প্রশাসন আছে তার মধ্যে বিএনপি বেশি, মানে বিএনপির মনোনীত প্রার্থীরাই বেশি, মানে বিএনপির মনোভাবাপন্ন লোকজনই বেশি। আবার বিএনপি দাবি করে না আমাদের নয় ভাই, এখানে জামাতের প্রশাসনের জামাতের লোকজনই বেশি। এখানে তো এনসিপির কোনো লোক নাই, এবি পার্টির কোনো লোক নাই, নুরুল দলের কোনো লোক নাই। তারা সবাই বলতেছে একটা লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড মানে যেখানে কোনো রকম 2 নম্বরই হবে না। আর লাস্টলি হইলো জাতীয় পার্টিকে ব্যান করো, প্লাস সেই সমমনা 14 দল নাকি 18 দল আছে আওয়ামী লীগের সময়, ছাগলের 4 নম্বর বাচ্চা, এদেরকে ব্যান করো। এগুলো সরকারকে মানতে হবে। দেখেন, জাতীয় পার্টি ব্যান করার ব্যাপারে আপনার সবাই একমত। আপনারা যখন আওয়ামী লীগকে ব্যান করছেন, তাদেরকে কেন করবেন না? আওয়ামী লীগকে যদি ব্যান করে থাকেন, তাহলে এদেরকে কেন এতদিন করা হলো না? এরা কেন এমন ভাবে ঘুরতেছে? জাতীয় পার্টির লোকজন কি কম সুবিধা আওয়ামী লীগের সময় নিছে? তাদের বিরুদ্ধে মামলা নাই, তাদের অ্যারেস্ট করানো হচ্ছে না। আমরা অ্যারেস্টের ব্যাপারটা সরকারের উপর ছেড়ে দিলাম, আইনের উপর ছেড়ে দিলাম, কিন্তু এই পার্টিটা বা ওই সমবলা 18 দল, যে ইনু, তারপরে আপনার আরো যে কে আছে, ওদের এটা 100% ব্যান করা উচিত। যদিও বিএনপি চায় না জাতীয় পার্টি ব্যান হোক, আর এটার পিছনে অন্য কারণ আছে। অনেকেই ভাবতেছেন বা অনেকেই বলতেছেন যে যদি কোনো কারণে এনসিপি বা ইসলামী সমমনা দলগুলো ইলেকশনে না আসে, তাহলে আমরা জাতীয় পার্টিকে নিয়ে ইলেকশন করে সরকার গঠন করব। কিন্তু না, ইসলামী আন্দোলন, জামাত ইসলাম অলরেডি বলে দিছে নির্বাচনে তো আমরা যাবই না, আমাদের দাবিগুলো না মানলে নির্বাচন করতে বাধা দেব।
কত বড় কথা দেখছেন, বাধা দিবে। এতদিন কিন্তু বাধা দেওয়ার কথা বলে বলছে আমরা নির্বাচন করবো না, তো নির্বাচনে বাধা দিবে। জামাত ইসলামকে ক্রমান্বয়ে ক্ষমতার দিকে জোর করে ঠেলে দিচ্ছে বিএনপি। বিষয়টা হয়তো আপনাদের কাছে বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটি বাস্তব হতে যাচ্ছে। কিভাবে বাস্তব হতে যাচ্ছে এই বিষয়টা একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে বোঝাবো। আর বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে এরকম একটা ভাব নিয়ে, এরকম একটা ভাব ধরে তার নেতাকর্মীরা ঠিক সেই আচরণ শুরু করলো। অর্থাৎ জামাতকে কিভাবে বিরোধী দলেও না রাখা যায়, বিরোধী দল থেকেও তাদেরকে সাইজ করে এখান থেকে সরিয়ে দিয়ে হয়তো তাদের মাথার ভিতরে কেউ একজন এইটা ঢুকাইছে, একজন না কয়েকজন, যেহেতু তাদের যে অনলাইন কিছু অ্যাক্টিভিস্টের আমরা দেখেছি, তাদের যে বুদ্ধিজীবীগুলোর সন্ধান আমরা পেয়েছি, এই বুদ্ধিজীবীগুলোদের দ্বারা এই বুদ্ধি বিএনপির মাথার ভিতরে ঢোকানো বিচিত্র কিছু নয়। তো বিএনপি যখন এদের বুদ্ধি নিয়ে চলতে শুরু করেছে আর তাদের নেতাকর্মীরা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে, তারা রাষ্ট্র পরিচালনা করছে এরকম ভাব ধরে যা যা করার, শেখ হাসিনা 17 বছর ধরে যা যা করেছিল সব করেছে। শেখ হাসিনা বিরোধী দলকে যা যা বলে ঠেঙিয়েছে, যে কথাগুলো বলে তাদেরকে দমিয়েছে, যে গালি দিয়ে, যে বয়ান দিয়ে, যে ন্যারেটিভ দিয়ে বিরোধী দলকে বা তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করেছে, ঠিক সেইগুলোই শুধু মুখের পরিবর্তন হয়েছে। ভাষার কোনো পরিবর্তন হয় নাই, বাক্যের কোনো পরিবর্তন হয় নাই, গতির কোনো পরিবর্তন হয় নাই, স্টাইলের কোনো পরিবর্তন হয় নাই, শুধু পরিবর্তন হয়েছে এইটুকু, এই ঠোঁটটুকু। অপরদিকে টেম্পো স্ট্যান্ড দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাট দখল, ঘাট দখল, বালুমহল দখল, চর দখল, এমন কোনো কাজ নাই যেগুলো আওয়ামী লীগ করতো, সেইগুলো বিএনপির নেতাকর্মীরা শুরু করে দিল। আর ছাত্রদল তো সারা ক্যাম্পাসে তারা একটা কমিটি পর্যন্ত 17 বছর দিতে পারে নাই। কমিটি না দিতে ছাত্রদলের বর্তমান যে কেন্দ্রীয় সভাপতি, তিনি তো মাশাল্লাহ আমার চাচার চেয়ে হয়তো কয়েক বছরের বড় হবে আর কি, সেক্রেটারির বয়সও। এবং শুধু এই দুইজনই নয়, প্রত্যেকটা জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের যারা সভাপতি আছেন তারা অন্তত 10 বছর আগে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে। তো এই যখন অবস্থা, তখন তো তারা জনসাধারণের পালস ধরতে পারে নাই, সাধারণ মানুষের পালস ধরতে পারে নাই। আর তারা শেখ হাসিনার ওই স্টাইলে যখন সামনে এগিয়েছে, তারা এটি বুঝতেই পারে নাই যে এটা 90-এর দশক নয়, এটা হচ্ছে 2025 সাল। এই 2025 সালে এসে যদি 90-এর ওই স্টাইল ফলো করতে যায় কেউ, ওই স্টাইলে যদি কেউ রাষ্ট্র পরিচালনা করতে যায়, ওই স্টাইলে যদি কেউ রাজনীতি করতে যায়, তাহলে তার তো এখানে যা অবস্থা হবার তাই হবে। সেটি হয়েছে। এখন সম্প্রতি জামাত ইসলামের এই মনোভাব চেঞ্জ হয়েছে যে তারা বিরোধী দল হবে, এই মনোভাব আর তাদের ভিতরে নেই। এখন তারা বলছে যে না, জনগণ যেহেতু বিএনপি আমাদেরকে জোর করে ক্ষমতা দখল করব এরকম পরিস্থিতির দিকে আমাদের ঠেলে দিচ্ছে, আমাদের তো ইচ্ছা ছিল না। বিএনপি এমন কিছু কাজ করেছে যে কাজগুলো করার কারণে জনগণ বিএনপির থেকে মুখ ফিরিয়ে জামাত ইসলামকে ক্ষমতা নেবার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য চাপ প্রয়োগ করছে, যার কারণে জামাত ইসলাম অনিচ্ছা সত্ত্বেও ফ্রন্ট লাইনে চলে এসেছে। ওই যে মানে কেউ একজন রেসে যদি অসুস্থ হয়ে যায়, পড়ে যায়, তাহলে পিছন থেকে কেউ আরেকজনকে ধরে পিছনে যে থাকে সে তো সেই তো সামনে অটোমেটিক্যালি চলে যায়। তো বিএনপি এই রেস থেকে ছিটকে পড়েছে আর জনগণ জামাত ইসলামকে ধরে সামনে আগায় দিয়েছে। এখন তো জামাত ইসলামের আর বিকল্প চিন্তা করার কোনো সুযোগ নেই, তাদের এখন ওই রাষ্ট্র ক্ষমতা গঠন করবে জামাত ইসলাম, এই চিন্তা ভাবনা নিয়েই তাদের আগাতে হচ্ছে, কারণ এটি করতে তারা বাধ্য হচ্ছে। এখন ইচ্ছা করলেও জামাত ইসলাম আর এখান থেকে পিছিয়ে আসতে পারবে না। বিএনপি যেমন এখন আর ইচ্ছা করলেও সামনের দিকে আগাতে পারছে না, তার পিছনের দিকে তার পা টেনে নিয়ে যাচ্ছে, ঠিক জামাত ইসলাম এখন ইচ্ছা করলেও আর পিছনের দিকে আগাতে পারবে না, সে তাকে সামনের দিকে আগাতে হবে এবং রাষ্ট্র ক্ষমতা তাকে গ্রহণ করতে হবে, এরকমই একটা অবস্থা। তার বাস্তব নমুনা আমরা দেখেছি যে মানুষ কি পরিমাণ তাদের প্রতি তাদের মুখটা ঘুরিয়ে দিয়েছে, কেবলাটা ঘুরিয়ে দিয়েছে জামাতের প্রতি। আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে দেখেছি ছাত্র দলের ভূমিধস পরাজয়, শিবিরের ভূমিধস বিজয়। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্র শিবিরের আকাশ ফাটা বিজয়। এরপরে রাকসু, চাকসু, এই দুই জায়গাতেও ছাত্র দল যে আর সেখানে নির্বাচন করবে এরকম কোনো সম্ভাবনাই আমরা দেখছি না। অলরেডি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেছেন যে ছাত্র শিবির যেখানে থাকবে সেখানে আর আমরা যাবো না, তার মানে যাবে না। জামাত ইসলাম যদি এই মুহূর্তে সরকারের কাছে দাবি জানায় যে আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, আর যদি সরকার জামাতের এই দাবি মেনে নিয়ে, জনগণের এই দাবি মেনে নিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে দেয় জাতীয় নির্বাচনের আগে, তাহলে বিএনপির অবস্থা ঠিক ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং খুব তাড়াতাড়ি বিএনপি দেখবেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বাগড়া দেবে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না, নির্বাচন পিছানোর জন্য দেখবেন বিএনপি এখন থেকে প্রচেষ্টা চালাবে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।